যে আমি রাজনীতি নিয়ে কথা বলবো এটা আমি ঠিক করে নিয়েছি। পাশাপাশি রাজনীতির একটা ছোট্ট অংশ আপনাকে মনে করিয়ে দিই। পশ্চিমবঙ্গে একটা সময় ছিল যখন রাজনৈতিক শক্তি হিসাবে বামেদের উত্থান হচ্ছিল এবং 1977 সালে এই রাজ্যে বামফ্রন্ট ক্ষমতা এসেছিল। তার প্রধান এবং সবচেয়ে বড় শরিক, যার নাম সিপিআইএম। 2011 অবধি এই বামফ্রন্ট এই রাজ্যে শাসন ক্ষমতা চালিয়েছে বা তারা রাজত্ব করেছে। তার আগে এ রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল। অনেকেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়কে তাদের বাপ কাকাদের কাছ থেকে শুনেছেন, বা যারা সেই সময় বাম রাজনীতি করতেন তাদের কাছ থেকে শুনেছেন যে তখনকার সময় কংগ্রেস নাকি খুব অত্যাচার চালিয়েছে এবং কংগ্রেসের এই অত্যাচার পরবর্তীকালে মানুষ তার বিরুদ্ধে ভোট দিয়েছিল। সেটাও একটা রাজনৈতিক সময় ছিল, সেটা একটা রাজনৈতিক পরম্পরা ছিল। কিন্তু আমার আজকে এই প্রসঙ্গটা উত্থাপন করার বিষয় একটাই, আপনাদের সকলকে একটা জিনিস উত্থাপন মনে করিয়ে দিতে চাই যে বঙ্গে একসময় কংগ্রেস এবং সিপিএম কখনো হাত ধরতে পারে না এমন একটা পরিস্থিতি মানুষ কখনো স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেনি, সেটা কিন্তু আজকে এ বঙ্গে খুব স্বাভাবিক। মানুষের কাছে এটা কোনো অস্বাভাবিক ঘটনাই নয়, মানুষ এটা কোনো ভাবতেই পারে না যে এটা হতে পারে না। কিন্তু আজ থেকে 40 বছর আগে এটা কিন্তু সম্ভব ছিল না। তো এই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সবকিছুই সম্ভব। আজকে যিনি আমি নচিকেতার শব্দ বলতে চাই না, আজকে যিনি যেরকম ভাবে চলছেন কালকে তিনি বদলে যাবেন, কিন্তু আলটিমেটলি রাজার নীতিতে দাঁড়িয়ে সবকিছুই আমার এক পেশে মনে হয়। তাই জন্য কে দল চেঞ্জ করলেন কি দল চেঞ্জ করলেন না তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, শুধু নামটা মনে রাখি এই কারণে, কারণ তিনি দলটা চেঞ্জ করেছেন। এরকম বহু নেতা 2021 সালে রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক দলকে ছেড়ে দিয়ে আরেকটি রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন এই ভেবে যে এবার হয়তো এই রাজনৈতিক শক্তিটা ক্ষমতায় আসবে। সেই রাজনৈতিক শক্তিটা ক্ষমতায় না আসার ফলে তারা সবাই আবার যে যার মতন পত্রপাঠ বিদায় নিয়েছেন, কিছু কিছু লোক থেকে গিয়েছে, বাকিরা আবার গিয়ে যে যার মতন পোস্ট ওখানে গিয়ে হোল্ড করছে। কিন্তু তাদেরকে এই পোস্ট হোল্ড করার জায়গা কারা দিয়েছেন? আপনারা দিয়েছেন। আপনারা তাদেরকে আবার নতুন করে ভোটে জিতিয়েছেন। আজকে যখন সত্যি কথা বলতে কারো গায়ে লাগলে ক্ষতি কি, আসলে সত্যি কথা না সবসময় বলা উচিত না। এখানে অনেকেই বলছেন যে একটা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার কোনো মতামত নেই কেন। আমি কোনোদিন বলিনি যে আমি কোনো রাজনৈতিক ঘটনা নিয়ে মতামত প্রকাশ করবো এবং আমার আর্টিকেল প্রত্যেক দিন বেরোবে এবং সংবাদপত্র আপনার সকালবেলা বাড়িতে পৌঁছে যাবে, এমন দায় আমার কোনোদিন ছিল না। এবং সমাজ সংস্কার করতেও আমি নামিনি এবং সমাজকে বদলাতেও আমি নামিনি। আমি শুধুমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েট করি এবং সেই বিনিময়ে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ডেফিনেটলি আমার প্রতিবাদের ভাষা রয়েছে এবং সেই প্রতিবাদের ভাষাটাও কিছু নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করে। কারণ ওই যে বললাম, আমি সমাজ সংস্কারক নই, আমি রিবেল নই। আমার নিজস্ব রাজনৈতিক মতামত ডেফিনেটলি রয়েছে, কিন্তু সেটা প্রত্যেকদিন বাজারে বিক্রি হয় না। আর হ্যাঁ, একটা কথা, অনেকেই লিখেছেন যে একটা পার্টিকুলার বিষয় নিয়ে কেন কথা বলছেন না, কেন বলছেন না। আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যে আমি এখানে কমেন্টেও লিখেছিলাম যে আমার পিছনে এমন কোনো অফিসের বস নেই যার কয়েক কোটি টাকা রয়েছে এবং যিনি কোনো এক জেঠমালানির ভাইকে দাঁড় করিয়ে দেবেন আমার পেছনে এবং আমার কেস জিতে যাবেন তিনি, বা আমার পেছনে এমন কোনো বড় রাজনৈতিক শক্তিও নেই যারা আমাকে এই মুহূর্তে সেভ করে দিতে পারে। তো সত্যি কথা বলতে আমি এমন কোনো ঘটনা ঘটাতে চাই না, কারণ আমি নিজের কষ্টার্জিত উপার্জন দিয়ে দিন চালাই। আপনারা যেমন, আমি ঠিক আপনাদেরই মতন একটা সাধারণ মানুষ। আমি সাংবাদিকতা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছি। তাই জন্য এই ধরনের রিবেল হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। বাংলায় অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন এবং প্রত্যেকদিন এই ধরনের ভিডিও বানাচ্ছেন। তারা মারও খাচ্ছেন কিন্তু তারা ভিডিও করছেন। তাদের এই সাহসকে আমি কুর্নিশ জানাই, কারণ তারা এই কাজটাই করতে এসেছেন। এমনও অনেক আছেন এই কাজ করতে গিয়ে ভয় পেয়ে কোনো একটা রাজনৈতিক দলের আবার দয়া দাক্ষিণ্য নিয়েছেন। স্বাভাবিক, নিতে হবে, কারণ শেল্টার তো দরকার হয়। কিন্তু তাদের ওইটা একটা পার্টিকুলার দিক, তারা ওই জিনিসটা নিয়ে কাজ করেন। আমি তাদেরকেও অনেকে খতিয়ে দেখেছি, তারা ওর বাইরে কিচ্ছু জানেন না। প্রত্যেকদিন অনেকেই রয়েছেন ঘুম থেকে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দেন এবং তাতে ইউটিউব থেকে পয়সা ইনকাম হয়। আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দেওয়াটা অন্যায় বা সেটা দেওয়া যায় না। আমি বলছি কন্টেন্ট ওয়াইজ ওটাই দেন, ওটা থেকেই পয়সা ইনকাম হয়। তো সেটা তার কন্টেন্ট, তাই তিনি করেন। আমি এটা করি না এই কারণে আমি ভয় পাই। আমি এটা করি না কারণ এটা আমার এই জিনিসটাকে একটা নোংরা কদর্য ব্যাপার মনে হয়। আমার একটা সময় পর্যন্ত ব্রেনে প্রবলেম হওয়া শুরু করেছিল যতদিন আমি রাজনৈতিক বিষয়টাকে নিয়ে ঘাটাঘাটি করেছিলাম। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে গিয়ে যখন ব্রেকিং নিউজ করে চিৎকার করতাম, তখন আমার ভেতরে প্যালপিটেশন হতো এবং ভেতরে একটা সাইকোলজিক্যাল ট্রমা পর্যন্ত তৈরি হতো। এই জিনিসগুলো রেগুলার চর্চা করলে মানুষ একসময় পাগল হয়ে যেতে পারে, আর আমার সেই পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আমি নির্দিষ্টভাবে ঢেকে নিয়েছিলাম যে ভারতবর্ষ, অন্তত বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে রাজনীতি নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে আমার আর মান আর হুঁশটাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র এই রাজনৈতিক
রাজনৈতিক ডামাডোলে কিছু সুবিধাবাদী নেতা তারা প্রত্যেকদিন কি করে বেড়াচ্ছেন সেটাই আপনাদের এবং বাদবাকি লোককে জানাতে হবে, এটাই আমার কাজ হতে পারে। আমি কখনোই মনে করিনি যে কিছু সুবিধাবাদীর লোক তাদের প্রত্যেক দিনের ডেলি রুটিন আমাকে খবরে বলতে হবে, সেটা আমি করতে চাই না। সেটা আমি শাড়ি পরে করি, সেটা আমি ধুতি পরে করি, আর যাই পরে করি না কেন, সেই ধরনের বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট আপাতত গত 2-1 বছর ধরে আর নেই। কারণ আমি মনে করি বর্তমান সমাজ ব্যবস্থায় যেভাবে মিডিয়া তাদের ভূমিকা পালন করছে, যতটা না তারা রাজনৈতিক ভাবে মানুষকে সচেতন করার চেষ্টা করে, তার থেকে রাজনৈতিক অভিসন্ধি বেশি পূরণ করার চেষ্টা করে, এবং বেশিরভাগটাই আমার মনে হয় তাদের রাজনৈতিক অভিসন্ধি পূরণ করার পেছনে তাদের মালিকদের হস্তক্ষেপ রয়েছে। কারণ মালিকরাও জানেন তারা যদি রাজনৈতিকভাবে কোনোভাবে সাহায্য না নেন বা তারা যদি শুধুমাত্র টাকার জোর দেখান, তাহলে কোনো এক রাজনৈতিক শক্তি তাদেরকে কোনোভাবে দমন করবেন। তাই জন্য সবসময় তারাও যে দোষী সেটা কিন্তু নয়। আর যারা মিডিয়াতে কাজ করেন সামান্য কর্মী, তাদের ব্যাপারটা কি, তারা তো কোথাও কেউ হিরো হওয়ার চেষ্টা করেন যাতে তাদের চ্যানেলের টিআরপিটা বাড়লে তাদেরই হয়তো স্যালারিটা বাড়বে, এবং বলা যেতে পারবে যে টিআরপি র্যাঙ্কিংয়ে 1 বা 2 নম্বরে আছি। এটা বলতে খুব ভালো লাগে। কে চায় তার স্যালারি কমে যাক বা তার ইনক্রিমেন্ট না হোক? তাই এই ধরনের বিষয়গুলো খুব সাধারণ এবং খুব স্বাভাবিক। এখানে যতটাই বড় বড় বিষয় দেখতে পাচ্ছেন তার বেশিরভাগটাই হচ্ছে অতিরঞ্জিত, এবং অতিরঞ্জিত করা হয় বিষয়টাকে। কারণ আপনারাও তো প্রত্যেকদিন ডেলি সোপ গেলেন, কারণ আপনারা প্রত্যেকদিন এমন এমন সিরিয়াল দেখে নিজের জীবন কাটান, হয়তো তরকারি কাটতে কাটতে বা ঘরের কাজ করতে করতে এমন এমন ডেলি সোপ আপনারা দেখছেন যার কোনো মাথা মুন্ডু নেই। প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকে এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে, কেউ কোনোদিনও বসে না, এবং প্রত্যেকটার মুখে এত এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন যতক্ষণ ধরে চলে ততক্ষণ মনে একটা মানুষ ঘুম থেকে আবার উঠে পড়তে পারে। তো এটাই যদি আপনাদের প্রত্যেক দিনের রুটিন হয়, তাহলে স্বাভাবিকভাবে আপনারা এই রাজনৈতিক বিষয়গুলোকেও একটা সুন্দর নাটক হিসাবেও দেখতে ভালোবাসেন। কিন্তু সব ক্ষেত্রে যে নাটক ঘটছে এমনটা তো নয়, প্রত্যেকটা ক্ষেত্রে নাটক ঘটছে এটা তো বলতে পারি না। প্রচুর মানুষ রয়েছেন যারা এতে এই ঘটনার শিকার হচ্ছেন, তারাও প্রত্যেকদিন লাঞ্ছনা গঞ্জনার মুখে পড়ছেন। তাহলে তাদেরকে বাঁচাবেন কে? তাদেরও তো বাঁচানোর জন্য প্রতিবাদ দরকার। তাহলে মানুষ কি ঘরে বসে চুপচাপ থাকবে? কেন প্রতিবাদ কি হচ্ছে না? প্রতিবাদ তো প্রত্যেক মুহূর্তে প্রত্যেক জায়গায় হচ্ছে। প্রচুর মানুষ প্রতিবাদ করছেন এবং তারা বড় বড় নোটিশও ধরছে তাদের বিরুদ্ধে। আজকে মুশকিলটা সেটা নয় যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বলতে গিয়ে কোনো মিডিয়া হাউস নোটিশ ধরলো তাদের বিরুদ্ধে। প্রবলেমটা হচ্ছে এটা যদি তারা শুধুমাত্র ওই রাজনৈতিক দলের বিরুদ্ধে না বলে অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নোটিশ ধরাতে পারে, তখন ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এখন বিষয়টা হচ্ছে, একটা সময় ছিল যখন এবঙ্গে কোনো একটি রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তাদের হটানোর জন্য অন্য বিরোধী শক্তির বিরুদ্ধে যারা যারা কথা বলেছিল তারা প্রত্যেকেই সেই সময় টিআরপি অনেক গেইন করেছিল, এবং আজকে সেই ক্ষমতাটাকেই ক্ষমতাচ্যুত করার জন্য যারা যারা লড়াই করছেন তাদের টিআরপি খুব হাই হচ্ছে। আসলে এটাকে বলে অ্যান্টি ইনকামবেন্সি। এটা আপনারা সবাই জানেন। এ ধরনের বিষয় নিয়ে লড়াই করলে প্রত্যেকেই বেশি টিআরপি পান। এটা নতুন কোনো থিওরি নয়, এবং যারা এটা করছেন তারাও জানেন, যারা এটা দেখছেন তারাও জানেন। কারণ আপনাদের কাছে এখন এই মুহূর্তে স্বাভাবিকভাবেই একটা ইস্যু তো চাই, এবং সেই ইস্যুটা আপনারা প্রত্যেক মুহূর্তে বুঝিয়ে রাখতে চান। কারণ আপনাদের জীবনের যে প্রত্যেকটা দিনের লাঞ্ছনা গঞ্জনা রয়েছে, সে আপনার বস থেকে আসুক বা আপনার হাজব্যান্ড ওয়াইফ থেকে আসুক, সেখান থেকে বেরোনোর জন্য কোথাও তো একটা টপিক চাই যা নিয়ে দুর্দণ্ড আলোচনা হোক। কিন্তু আপনি কি এটা জানেন যে পশ্চিমবঙ্গ ব্যতিরেক ভারতবর্ষের কোনো এমন রাজ্য নেই যেখানে এই রাজনৈতিক বিষয় নিয়ে অন্তত ঘন্টা, দিনে 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা অন্তত কাটানো হয়? খুব কম রাজ্যই রয়েছে সেখানে হয়তো হার্ডলি 5 থেকে 15 মিনিট এই নিয়ে কথা হয়েছে বলে তারা জানতে পারেন। আমি অনেক রাজ্যে ঘুরেছি, কিন্তু দেখেছি যে এটা নেই। এই কালচারটা আস্তে আস্তে সেখান থেকে সমস্ত জায়গা থেকে উঠে গেছে। আমরা এই কালচারটা পুষি কারণ হয়তো আমরা এখনো বেশি চা খাই বলে। তাই চায়ের দোকানে ভিড় জমাতে গিয়ে, ঠেক জমাতে গিয়ে সেখানে রাজনৈতিক আলোচনা না হলে আর খুব একটা বিষয় পাবোই বা কোথা থেকে? এখন আর ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে খুব একটা কেউ মাথা ঘামান না, আর এখন সচিন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলিও খেলেন না, আর বিরাট কোহলিরও মাঝ বয়স হয়ে এলো। তাই নতুন করে বিষয় আমাদের খুব অভাব হয়ে গিয়েছে। তাই আমাদের কাছে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষরা এখন হট টপিক ছিলেন এবং থাকবেন। আগামী দিনে আরো নতুন নতুন রাজনৈতিক নেতারা আসবেন। তার মধ্যে কিছু চুনোপুটি রয়েছেন যারা প্রত্যেকদিন দল চেঞ্জ করছেন এবং এক দলের বিরুদ্ধে বলে কালকে অন্য দলে চলে যাচ্ছেন। তাদের নিয়েও আবার কেউ হয়তো দেখা যাচ্ছে তাদেরও হয়তো ওই নীতিগত কথা বলছেন। আমার বিষয়টা সেটা নয়। কে রাজনৈতিকভাবে দল চেঞ্জ করবেন বলে আমি পোস্ট করেছি সেটাও আমার, সত্যি কথা বলতে, সেটাও আমার দায়ে পড়ে না। আমার বক্তব্য এটাই যে রাজনৈতিকভাবে কোনো পরিবর্তন যখন আমি দেখতে পাই সেটা নীতির বাইরে গিয়ে, তখন আমি শুধু মানুষকে সজাগ করার কথা বলি। আমি কোন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি এই প্রশ্নটা যারা করছেন তাদের একটা উদ্দেশ্যই বলি, আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি বিগত কিছু বছর ধরে ভোট দিইনি, কারণ সত্যি কথা বলতে আমার ভোটার হয়ে আমার ভোট কেন্দ্রে যাওয়ার পর যখন আমি প্রার্থী দেখেছি আমার খুব একটা পছন্দ হয়নি। তখন আপনি বলবেন যে আপনি প্রার্থী পছন্দ হলো না বলে ভোট দিলেন না, তাহলে তো আপনি ভারত কেন, পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক দেশের এই যে গণতান্ত্রিক অধিকার তাকে নষ্ট করলেন।
তাহলে বলবো গণতান্ত্রিক অধিকার নষ্ট করার তো উপায় নেই, এখানে তো একটা নোটা বলে অপশন আছে। অনেকে বলছেন যে না নোটা, সেটাতে কেন ভোট দেবেন, তার থেকে ভোট না দেওয়া ভালো। দেখুন, আপনার গণতন্ত্র আপনাকে অধিকার দিয়েছে, যদি প্রার্থী আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু আপনি নোটায় ভোট দিতে পারেন, মানে আপনার ভোটাধিকার আপনি নষ্ট করবেন না। আপনি বলবেন নোটায় ভোট দিয়ে কি লাভ, তাতে তো কোনো প্রার্থী মানে যাকে আপনি ভোট দিচ্ছেন না সেখানে তো কোনো একটা সিলেকশনে পার্টে আপনি থাকলেন না। তাই আগামী দিনে যখন কোনো একটা রাজনৈতিক দল থেকে কেউ প্রতিনিধি হিসাবে আপনার লোকসভা বা রাজ্যসভায় বা মানে লোকসভা বা কেন্দ্রে দাঁড়াচ্ছেন বা রাজ্যে দাঁড়াচ্ছেন বিধানসভায়, তখন তো আপনি তার প্রতিবাদ করতে পারবেন না, তখন তো আপনি বলতে পারবেন না, কারণ আপনি পরিবর্তন আনেননি। আসলে পরিবর্তন আনলেই যে বলতে হবে তা তো নয়, যারা পরিবর্তন এনেছিলেন তারা সবচেয়ে বেশি বলছেন এমনটাই তো নয়, যারা পরিবর্তন আনেননি তারাও তো বলছেন। আসলে অনেকেই বলছেন, বলে একটা জিনিসই বলার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করার জন্য উত্তর খুঁজছেন যে আমি কাকে নিয়ে আসবো। এই কাকে নিয়ে আসবো উত্তরটা কিন্তু 2011 সালেও আপনারা খুঁজেছিলেন। সেই সময় আপনাদের কাছে মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় হট কেক। আজকে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হট কেক নয়, মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন পার করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই বলতে পারেন যে হ্যাঁ তিনি হয়তো এইটুকু এখনো ভালো রয়েছেন, কারণ তার দলের বহু মানুষ কিন্তু তারা পচে গেছে। সবাই পচেননি এটাও আপনারা জানেন, কিন্তু বহু মানুষ পচে গেছেন। তাই পচাগুলোকে সরানোর জন্য এখন নতুনদের আনা উচিত। আপনি জানবেন এই পচা ফলগুলোকে যখন সরিয়ে দূরে রাখবেন, আরো 100টা আপেলের মধ্যে ওই 50টা পচাই ঢুকে কিন্তু আবার 150টা সংখ্যা তৈরি করবে। এটা আপনি সবাই খুব ভালো করে জানি, কিন্তু তবুও আমরা একটা মজা পেয়ে গেছি যে প্রত্যেকবার বলি যে রাজনৈতিকভাবে একটা পরিবর্তন দরকার। আসলে পরিবর্তন কিন্তু দরকার, পরিবর্তন বহু রাজ্যেই হয়েছে, কেরলের মতন রাজ্যেও হয়। কোন একটি রাজনৈতিক দলকে শুধুমাত্র এটা বুঝিয়ে দিন যে আপনি 10 বছরের বেশি থাকতে পারবেন না। যদি 10 বছরের বেশি থাকেন তাহলে কিন্তু আপনি দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছেন। তাই 10 বছরের বেশি কোন রাজনৈতিক দল যখন জানতে পারে তারা থাকতে পারবে না, তাহলে কিন্তু তারা সেই কাজটাই করবে যাতে তারা অন্তত আরো 5 বছর কোনোভাবে বাড়িয়ে নিতে পারে। কিন্তু সেই সুযোগ আপনারা দেন না। একজনকে 34 বছর দিয়ে দিয়েছেন, আরেকজনকে তো প্রায় 15 বছর। তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো কিছুদিন ক্ষমতায় থাকার পরেই তাদের একটা সুন্দর লেজ আস্তে করে বড় হয়ে গিয়ে সেটা শিকড়ে পরিণত হয়, এবং সেই শিকড়টা আস্তে 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 মাটির এমন গভীরে চলে যায় এবং সেখান থেকে তার দুর্নীতি করার মতন যাবতীয় সাহস পেয়ে যান, কারণ তারা জানেন যে হাজার ঝড়ও তাদের নাড়াতে পারবে না। আর আপনারা সেই মানুষগুলো কিছুদিন পর চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দেন, এবার এরা সবাই দুর্নীতিবাজ, এরা সবাই দুর্নীতিবাজ। আসলে আপনারা ভালো করে ফলো করেননি যে ভারতীয় আর্মি এবং ভারতীয় পুলিশ এরকম বহু সংস্থায় কিন্তু এই নিয়ম রয়েছে যেখানে আপনি বেশি দিন পর্যন্ত একই জায়গায় পোস্টিং রাখতে পারেন না। কারণ এই নিয়মটা করা হয়েছিল যাতে বেশি দিন এক জায়গায় পোস্টিং থাকলে সেখানে দুর্নীতি করার সুযোগটা অনেকটা বেড়ে যাবে। তাই শিকড় গজাতে দেওয়া যাবে না বড় বড় অফিসারদের, তাই একটা নির্দিষ্ট টাইমের পর সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাই আমার কথা শুনে যাদের গায়ে লাগে এবং তারা এটা বলেন যে সন্দেশখালী নিয়ে আপনি কেন কিছু বলছেন না, আমি অনেক কিছু নিয়ে বলি যা হয়তো আপনি শুনতে আসেন না। আপনি সেটাই শুনতে আসেন যেটা আপনার ভালো লাগে। আপনি যদি তৃণমূল হন তাহলে সন্দেশখালী নিয়ে বললে আপনি আমাকে 10টা গালাগাল দিয়ে চলে যাবেন। আপনি যদি বিজেপি হন তাহলে খুব সুন্দর লাগবে। আপনি যদি বিজেপির এগেন্স্টে কিছু বলি তখন আবার হয়তো তৃণমূল এসে আমার গালে একটা চুমু খেয়ে চলে যাবে। এটা প্রত্যেক দিনই হয়ে যাচ্ছে, এ নিয়ে আমি নতুন করে কিছু ভাবি না। তাই কমেন্টে কে কি লিখলো এটা আমার সত্যিই কিছু যায় আসে না। আমি শুধুমাত্র সেই কটা মানুষের কথা ভেবে পোস্ট করি যারা আমাকে প্রত্যেক দিন জাজ না করে অন্তত এইটা ভরসা রেখেছেন যে আমি যেটা করি, যেটা ভাবি, সেটা অন্তত ভেতর থেকে মন থেকে করি। আর সত্যি কথা বলি আপনাদের, আমি রাজনীতি নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই, কিন্তু এটা বলে তো আমি এড়িয়ে যেতে পারি না যে আমি রাজনীতি নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্টেড নই। কারণ এই রাজনীতি প্রত্যেক মুহূর্তে আমি কি খাবো, কি পড়বো এবং কিভাবে জীবনটা কাটাবো সেটা নির্ধারণ করছেন। এবং কারা নির্ধারণ করছেন? সেই সমস্ত নেতারা, যে সমস্ত নেতারা হয়তো 2 আনা পড়াশোনাও করেননি। ছেড়ে দিলাম, অনেকেই পড়াশোনা না করে অনেক বড় বিদ্বান হতে পারেন, কিন্তু যাদের মিনিমাম বিবেক এবং চেতনা শিক্ষার অভাব রয়েছে তারা কিনা আগামী দিনে আমি কিভাবে থাকবো, কিভাবে চলবো এটা ডিসাইড করছেন। অনেকেই আমাকে কমেন্টে এসে লিখছেন, আরে দাদা আসুন না, আপনি যখন এত বড় বড়ই কথা বলছেন তাহলে আপনিই নেমে পড়ুন রাজনীতিতে, আপনি রাজনীতিতে এসে সমাজটাকে উদ্ধার করে নিয়ে যান বা উদ্ধার করে দিয়ে যান। আমি একটা কথা বলি, সুখে আছি, ভালো আছি, কেন দরকার আপনার আমার জীবনটাকে এত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়ার? আমি তো খুব ভালো থাকতে চাই, আপনার মতনই দুপুরবেলা খেয়ে চাকরি যেহেতু ছেড়েছি একটা সুন্দর নিদ্রা দিতে চাই, আবার একটু বেলা করে উঠে একটু কাজ করব, রাত্রিবেলা একটুখানি বেলা করে ঘুমিয়ে এবং আবার বেলা করে উঠবো। এটা যদি আমার জীবনের উদ্দেশ্য হয় তাহলে আপনি কেন চাইছেন আমি সেই সব খেটে খাওয়ার নেতাদের মতন হই যারা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভাবেন যে কত টাকা কামালেন, কত টাকা লুটলেন এবং কত টাকা লোটার সুযোগ আর কতদিন পর্যন্ত রয়েছে। তাই দেখুন মশাই, আমি আপনাকে কোথাও বিভ্রান্ত করতে চাই না। আমি আপনাকে এটাও ডিসিশন দিতে চাই না যে কেউ রাজনৈতিক দল বদল করেছেন বলে আপনি তাকে সমর্থন করবেন না তার বিপক্ষে যাবেন। আমি শুধু এটুকু বলতে চাই, ভোট আসছে আপনার জীবনে আরো একবার। তাই আগামী 5 বছর শুধুমাত্র মাথা চাপটানোর থেকে বেটার আপনি ডিসাইড করুন, নিন যে এমন কোনো সিদ্ধান্ত নেবেন যাতে আপনাকে অন্তত 5 বছর এটা না বলতে হয়, ইস
এটুকুই আমার কনসার্ন। আগামী দিনে না আমি ভোটে দাঁড়াচ্ছি, না আপনাকে রাজনৈতিক প্রতিনিধি হিসাবে এটা বলতে হবে যে নমস্কার আমাকে একটু ভোট দেবেন। তাই এই রকম যখন আমার কোনো দায় নেই, তাই আপনাদের কাছে আমি একজন শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজের ভিডিওগুলোকে বিক্রি করতে আসি। যদি আমার কথা এক মুভমেন্টের জন্য, একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য আপনাদের ভালো লাগে, সেটুকুই আমার উদ্দেশ্য। আপনি বলবেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কাজেই তো খুব বড় হলাম, কাজ না করলে এত কিছু পৌঁছানো কি করে? দেখুন এখনো পর্যন্ত কম্পিউটারটা চালু রয়েছে, প্রত্যেক মুহূর্তে কাজ করে যাচ্ছি। আপনি কি মনে করেন দেশ সেবার নামে যে ধরনের ধান্দাবাজিগুলো চলছে সেটাই একমাত্র কাজ? দেখুন ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতারা খারাপ নয়, তাহলে দেশটা অন্ধকার হয়ে যেত। দেশে বহু নেতা রয়েছেন, তারা খুব ভালো মানুষ, তবু কিছু মানুষ রয়েছেন যারা এই ভালো মানুষগুলোকে পছন্দ করেন না। তাই জন্য ভারত ভালোর সংখ্যা দিনের দিন কমতে শুরু করেছে এবং খারাপের সংখ্যা বাড়ছে। এই খারাপের সংখ্যাকে একমাত্র আপনারাই পারেন নিচে নামিয়ে দিতে। মানুষকে এটা বোঝান যে রাজনীতি শুধুমাত্র আমার আপনার বাপ কাকা কি করে গেছে তার উপর নির্ভর করে না। আমার বাবা একসময় কংগ্রেস করতেন বলে আমি আজকে কংগ্রেস করি না, আমার দাদু একসময় সিপিএম করতেন বলে আমি এখন সিপিএম করি না। আমার একটা বিবেক এবং বুদ্ধি আছে, আমি বোঝার চেষ্টা করি বর্তমান যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক শক্তি আমাকে ভালো রাখার চেষ্টা করছে বা সামান্যতম তার বোধ বুদ্ধি রয়েছে কিভাবে দেশটাকে চালানো যায়, কিভাবে রাজ্যটাকে চালানো যায়, আমি সেই বিবেকটাকে কাজে লাগিয়ে তাকে ভোট দেওয়ার চেষ্টা করি। এই বলে নয়, দেখুন আমি অতীতে সিপিএম করলাম, এখন আবার তৃণমূলকে ভোট দেবো বা বিজেপিকে ভোট দেবো, আমার মতন ধান্দাবাজ আর কেউ নেই। রাজনৈতিক নেতারা যখন প্রত্যেক মুহূর্তে এই জিনিসটা করে 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 নিজেদের সবকিছু আখের লুটিয়ে নিয়েছেন, আপনি তাহলে আর ধুতি গুটিয়ে নিজের বাড়িতে বসে এই আদর্শকে পুষে রেখে কি করবেন বলুন মশাই? তো এই আদর্শ আপনার নিজের কাছে থাক। এবং সত্যি কথা বলতে ভালোবেসে এটুকু বলি, আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য আমি অনর্গল কতগুলো কথা বলে গেলাম এই ভেবে যে হয়তো আপনারা আমার কথা বুঝবেন। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। আর আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। তার আগে একটুখানি জল আমাকে খেতেই হবে, বুঝতেই পারছেন প্রচন্ড বুকে আমি হাঁপিয়ে গেছি। এটাকে বলে ভাঁট বকা। এই ভাঁট বকাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।